মানুষকে আমরা এটাই বোঝানোর চেষ্টা করছি, মানুষ এটা সম্পূর্ণভাবে বুঝছে যে মেয়েটা আমাদের জন্যই লড়াই করতে গিয়ে আজকে এই অবস্থা হয়েছে। সুতরাং অভয়ের পাশে থাকার জন্য, অভয়ের মার সঙ্গে থাকা আমাদের খুব জরুরি। সবকিছু চুরি হয়ে গেছে। মানুষের সব থেকে আগে শিক্ষা, যেটা মানুষের মেরুদণ্ড, বাচ্চারা যদি পড়াশোনা না শেখে, তাদের বিবেকের চেতনটা যে কি করে আসবে? আসবে না তো। সেটাই আগে ভেঙে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের শিক্ষা বলে কিচ্ছু নেই। আমরা অনেক পিছিয়ে, শিক্ষা থেকে, চাকরি থেকে পশ্চিমবঙ্গ বঞ্চিত। ও যখন বুঝতে পারলো যে আমাকে মেরে ফেলা হবে, আমি আর মা বাবার কাছে ফিরতে পারবো না, তার সেই যে যন্ত্রণাটা, সেই যে হাহাকারটা, সেটা আমাকে প্রতিদিন কাঁদায়, প্রতিদিন। আমি ভুলতে পারি না, যতই যেই যাই বলুক। উনি অভয়ের মা নন, এ অভয়ের দাদা। এসব মন্তব্য আমাকে শুনতে হচ্ছে, কিন্তু যারা করছে তাদের গায়ে মানুষের চামড়াটাই আছে, আসল মানুষ তারা নয়। তারা বিবেক বিক্রি, বিসর্জন হয়ে গেছে তাদের। অভয়া, সত্যিই তো আমি অভয়ার মা নই। আমার মেয়ে একজন বড় ডাক্তার হয়েছিল, এমডি কমপ্লিট হয়ে যেত, তার ডিএম করার জন্য 2টো কোর্স করছিল। আমি এখন তার মেয়ে, আমার মেয়ের নামটাই হারিয়ে, আমার সেই লড়াইটা পেতে, তার নামটা প্রচার করার জন্য সত্যিই আমার পাওয়ারটা ভীষণ প্রয়োজন। পশ্চিমবঙ্গে মেয়েরা, মায়েরা কেউ সুরক্ষিত নয়, সেটার প্রমাণ অনেক ঘটেছে আমাদের পরে। আমরা জিতলে পানিহাটিবাসী জিতবে, এটা আমরা বারবার, এটাই আমাদের বক্তব্য। সিপিএম তো শূন্য। ওরা কি করবে? ওরা একবারে এতগুলো জিততে পারবে? জিতে বিচারটা আনতে পারবে? আসলে কি আমাদের জন্য ও আন্দোলন করেছে আদৌ? আর তারা কি কেউ জানে না? কেউ জানে না জুনিয়র ডাক্তাররা যে কিভাবে তাকে মারা হলো? তারা কি বিশ্বাস করে যে সেই রাতে যারা আমার মেয়ের সঙ্গে খেয়েছিল তারা কিছুই জানে না? তারা কি জানার চেষ্টা করেছে? যারা আন্দোলন করেছে, সিনিয়র জুনিয়র ডাক্তাররা, তারা কি একবারও এই কথাটা জানার চেষ্টা করেছে? করেনি। পরিবর্তন তো প্রয়োজন। এই তৃণমূল সরকারকে মূল থেকে উপড়ানোর যে প্রতিজ্ঞা আমরা নিয়েছি, সারা বাংলা সেই প্রতিজ্ঞা নিক এবং এই তৃণমূল সরকারকে উৎখাত করুক। বাংলা নিজের মেয়ের বিচার চায়, বাংলা মেয়েদের সুরক্ষা চায়, বাংলা চায় আর যেন কোনো অবহেলা না হয়। সারা বাংলাকে আমি বলবো, আমাদের মধ্যে সঙ্গে যেটা ঘটেছে সেটা আর কোনো বাবা মায়ের সঙ্গে যেন না ঘটে। মেয়েকে বড় করার লড়াইটা অনেক বেশি কঠিন ছিল, কারণ আমরা অতি অতি সাধারণ, বলতে পারি না। রক্তপাতের রাজনীতি, অনুদানের সংস্কৃতি, রাজ্য আমার সোনায় মোরা, সোনা কোথায় আজ শুধুই ভীতি। তিলোত্তমা চিতা আজও জ্বলছে, জ্বলবে সন্দেশ খালিতেও রক্ত জ্বলছে এখনো। মা বোন ভাই আজ কেউ নেই নিরাপদ, দিদির মমতা যত প্রতিবেশীর জন্য। আর কবে ঘুচবে এ যন্ত্রণা? চাই না ভিক্ষে, আর চাই না মিথ্যে সান্ত্বনা। মেয়েরা বন্দি ঘরে, ছেলেরা দূর শহরে, রাজ্য বদল চাই যেভাবেই হোক এবারে। নতুন আলো, নতুন সকাল, আমার রাজ্যের ফেরাবো হাল। পশ্চিমবঙ্গে নির্বাচন আনবে এবার পরিবর্তন, পশ্চিমবঙ্গে নির্বাচন আনবে এবার পরিবর্তন, পশ্চিমবঙ্গে নির্বাচন আনবে এবার পরিবর্তন, পশ্চিমবঙ্গে নির্বাচন আনবে এবার পরিবর্তন। চাকরিগুলো কেড়ে নিল কারা? কাতা তার ভেদ করে চুপি চুপি যারা, মুখের ভাত রাতের ঘুম নিল কেড়ে। পশ্চিমবঙ্গ আজ কাদের দখলে? সব খেলা সেরা বাঙালির, তুমি ফুটবল সেখানেও বাঙালি কালিমা লিপ্ত হলো। ভক্তের ভালোবাসা থেকে বঞ্চিত ভগবান, দুর্নীতি এত ভগবানকে মুখ ফেরাতে হলো। হাসপাতালের ব্যাট কেবল সুপারিশের বিনিময়ে,
যদি সে প্রতিবেশী দেশের লোক হয়। শিল্পের আশা নেই, রাজ্য আজ আমার আর বাসা নেই। বদল আনতেই হবে যেভাবেই হোক এবারে। নতুন আলো, নতুন সকাল, আমার এ রাজ্যের ফেরাবো হাল। পশ্চিমবঙ্গে নির্বাচন আনবে এবার পরিবর্তন। 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 শুক্রবার থেকে আপনারা পুরোপুরি প্রচার করছেন পুরোদমে। মানুষ বাড়ি থেকে বেরিয়ে আসছে, একদম বেরিয়ে এসে আপনাদেরকে জড়িয়ে ধরছে। কি বলবেন? এ একটা অন্যরকম লড়াই। যে লড়াইটা আমার মেয়ে শুরু করেছিল, যে নিজের দায়িত্ব নিয়ে মানুষের সেবায় যে বিঘ্নিত হতো তার প্রতিবাদ করেছিল, তার ফলে তাকে এই দুর্বৃত্ত সরকার, এই তৃণমূলের সরকার তাকে বাঁচতে দেয়নি, তাকে জীবন শেষ করে দিয়েছে। সেই লড়াইয়ের টাকে আগে নিয়ে যাওয়ার জন্যই আজকে আমাদের এই অংশগ্রহণ। মানুষকে আমরা এটাই বোঝানোর চেষ্টা করছি, মানুষ এটা সম্পূর্ণভাবে বুঝছে যে মেয়েটা আমাদের জন্যই লড়াই করতে গিয়ে আজকে এই অবস্থা হয়েছে। সুতরাং অভয়ের জন্য, অভয়ের পাশে থাকার জন্য, অভয়ের মার সঙ্গে থাকা আমাদের খুব জরুরি। এবং পানিহাটি মিউনিসিপ্যালিটিতে, পানিহাটি বিধানসভা এলাকায় এই যে আমাদের এমএলএ যে ভয়ের বাতাবরণ তৈরি করে রেখেছেন, আজকে আমরা যেখানেই তা মানে যাচ্ছি প্রচার করতে, আমরা প্রথম এমএলএর ওয়ার্ড থেকেই, যে এমএলএ যে ওয়ার্ডে বসবাস করেন সেই ওয়ার্ড থেকে প্রচার শুরু করেছিলাম। মানুষ আমাদের সঙ্গে কথা বলতে চাইছে কিন্তু দরজাটা খুলে সামনে আসতে চাইছে না। কারণ যদি কেউ আমাদের ফটো তোলে বা সেটা সমাজ মাধ্যমে বেরিয়ে যায় তাহলে আমাদের উপর অত্যাচার হবে, সেই আতঙ্কে আমাদের সবাই এগিয়ে আসছে ঠিকই, কিন্তু একটা আতঙ্ক মানুষের মধ্যে। তবে এই ৩-৪ দিন আমরা বেরোনোর ফলে এবং আমাদের কথাবার্তায় মানুষের কিছুটা ভরসা জন্মেছে। এখন মানুষ অনেকটা সামনে এগিয়ে আসছেন এবং আমাদের তাদের যে সমর্থন আমাদের দুহাত ধরে জানাচ্ছে। আমি কাকিমার কাছে একটা বিষয় জানবো। কাকিমা, আমরা দেখতে পেলাম অনেক মহিলা বেরিয়ে এলেন, একদম শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে তারা আপনাকে জড়িয়ে ধরলেন। কাকু একটা কথা বলছেন, নির্মল ঘোষের এলাকা থেকে যে প্রচার শুরু, কি বলবেন? এমএলএ আমাদের এখানকার, সেই সেদিন আরজিকর হসপিটালে গিয়ে, হয়তো আমরা পৌঁছানোর পরে গেছে, কিন্তু আমরা যখন ওই সেমিনার রুমটায় ঢুকেছিলাম নির্মল ঘোষ মহাশয়কে দাঁড়ানো দেখেছিলাম, আমাদের এমএলএ। তো ওনাকে একটা জিজ্ঞাসা যে উনি কি এলাকার যত মৃত হয় সবার সাথে 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 উনি হসপিটালে চলে যান, নাকি শুধু আমার মেয়ের ক্ষেত্রেই গেছিলেন? তো ওনাকে দেখে উনি কিন্তু একবারও আমাদের সঙ্গে কথা বলেননি। সবকিছু তাড়াহুড়ো, তো মানে তাড়াতাড়ি করে দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য। এমনকি একটা দেখবেন বলেছিলেন যে পোস্টমর্টম রাত্রেই করতে হবে, নাহলে রক্ত গঙ্গা বইয়ে দেব। এইসব থ্রেট টেট দিয়ে সমস্ত কিছু তাড়াতাড়ি করিয়ে আমি শুধু সাইন করে দিলাম, আমার মেয়ের মৃতদেহটাও আমাদের কাছে হ্যান্ড ওভার করলো না, বেওয়ারিশ লাশের মতো বাড়ির সামনে এনে ফেলে রাখলো। আমরা টালা থানায় চলে গেলাম নিরুপায় হয়ে। 2 ঘন্টা সেখানে বসেছিলাম কিন্তু কিচ্ছু করতে পারিনি। পুলিশ আমাদের গ্রহণ করেনি যে আমরা সেকেন্ড পোস্টমর্টম চাই, আমরা মেয়ের বডি দেহ দাহ করতে চাই না। তো সেখানে এরা এত তাড়াহুড়া করেছিল, এখন বলছে আমরা নাকি মিথ্যে কথা বলেছি। আমাদের মুখের ভাষাটুকুও হারিয়ে গেছিল সেদিন। কারোর সঙ্গে আমাদের দেখা করতে দেয়নি, পুরো আলাদা করে রেখেছিল আমাদের দুজনকে। আমাদের বাড়ির লোককে বাইরে বার করে দেওয়া হয়েছিল, তারাও আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে পারছিল না। আমি এখন চাই আর কোনো মেয়ে যেন তার স্বপ্ন পূরণ করতে গিয়ে এরকম পরিস্থিতির শিকার না হয়, আর কোনো বাবা মা যেন আমাদের সেদিন যে ফেসটা করতে হয়েছিল সেটা যেন করতে না হয়। এটা সেই লড়াই। এই যে নির্বাচন, এই নির্বাচনে কি সোদপুরবাসীর কাছে একটাই ইস্যু কাকু, যে ঘরের মেয়ের বিচার? তাদের নিজেদের নিরাপত্তার স্বার্থেই
এবং তাদের যে মৌলিক অধিকারগুলো পাওয়ার সেই লড়াইটাই তারা বুঝতে পেরেছেন যে সেই লড়াইটা লড়তেই আমরা এসেছি। সেই জন্যই মানুষ আমাদের সঙ্গে থাকবেন, আছেন, এবং তার প্রতিফলন নিশ্চয়ই আমরা ভোটের বাক্সে দেখতে পাবো। 4 তারিখে তো আমরা তো বলেছি বারবার একটা কথাই, যে আমরা যদি জিতি পানিয়াটি পার্টি জিতবে। কাকিমা, এই যে মানুষের সাথে যাচ্ছেন, আমাকে কাকু একটা কথা বললেন যে এমএলএ সাহেবের এখনো একটা কড়া নজর যেন মানুষের মধ্যে রয়েছে। মানুষ আপনাদের সাথে কথা বলতে আসছেন কিন্তু একটা সন্ত্রস্ত ফিল করছেন। কি বলবেন? সব মানুষ ভয়ে রয়েছে, আমরাও তো ভয়ে ছিলাম। আমার মেয়ের ডেড বডি যখন উপরে নেওয়া হলো, এরা এলাকার এই মানুষগুলোই ডিসি নর্থকে ডেকে নিয়ে এসেছিল 1 বান্ডিল টাকা হাতে দিতে। সেদিন আমরা টাকাটা ধরলে ওখানেই কেসটা ক্লোজ হয়ে যেত, কিছুই থাকতো না আর। কিন্তু আমরা পারিনি। এখন যেমন সবাই বলছে মেয়ের মৃতদেহ নিয়ে রাজনীতি করছে, কিন্তু আমরা কিন্তু অন্য বাবা মার মতো পারিনি হতে। আমার মেয়ের ডেড বডি আমি বিক্রি করতে পারিনি টাকা দিয়ে। এই যে শাড়িটা আমি পরে আছি, এটা দেখুন না, লেখা আছে মেরুদণ্ড বিক্রি নেই, সব চলে গেছে। কিন্তু আমরা যে ন্যায়ের পথে আছি, এটা অন্যায়ের বিরুদ্ধে আমার যে লড়াই, সেই লড়াই আমার সব দিনই থাকবে। আমার মেয়ের বিচার তো আমি পাবোই, সাথে সাথে আর কোনো যেন মেয়ের এরকম নির্যাতনের শিকার না হতে হয়। আর তারপর আমাদের রাজ্য সরকার দেখুন, প্রত্যেকটা দপ্তরে কোনো একটা দপ্তর দেখাতে পারবেন না যে সেই দপ্তরে তার চোর দুর্নীতিবাজ নেই। কেউ কেউ জেলের থেকে বেরিয়ে এসেছেন, তাদেরও ভোটে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। সবকিছু চুরি হয়ে গেছে। মানুষের সব থেকে আগে শিক্ষা, যেটা মানুষের মেরুদণ্ড, বাচ্চারা যদি পড়াশোনা না শেখে, তাদের বিবেকে চেতনটা যে কি করে আসবে? আসবে না তো। সেটাই আগে ভেঙে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে শিক্ষা বলে কিচ্ছু নেই। আমরা অনেক পিছিয়ে, শিক্ষা থেকে, চাকরি থেকে। পশ্চিমবঙ্গ বঞ্চিত, কিন্তু প্রতিবাদ করার ভাষা হারিয়ে ফেলেছে। আমার মেয়ে সেই ভাষাটা জুগিয়ে গেছে সবার কাছে। আর আমরা সেই জায়গাটায়, ওর লড়াইটা অনেক বেশি কঠিন ছিল। আমরা তো দুজনে লড়ছি, তাও ওর লড়াইটা ছিল একার। আর ওর লড়াইটা নিজের জন্য ছিল না, ছিল সমস্ত সাধারণ মানুষের জন্য ওর লড়াই। সেই লড়াইতে ও যখন বুঝতে পারলো যে আমাকে মেরে ফেলা হবে, আমি আর মা বাবার কাছে ফিরতে পারবো না, তার সেই যে যন্ত্রণাটা, সেই যে হাহাকারটা, সেটা আমাকে প্রতিদিন কাঁদায়, প্রতিদিন। আমি ভুলতে পারি না, যতই যেই যাই বলুক। উনি অভয়ার মা নন, এ অভয়ার দাদা। এসব মন্তব্য আমাকে শুনতে হচ্ছে, কিন্তু যারা করছে তাদের গায়ে মানুষের চামড়াটাই আছে, আসল মানুষ তারা নয়। তারা বিবেক বিক্রি, বিসর্জন হয়ে গেছে তাদের। তারা এটা বলছে যারা। রাজনীতিতে যখন মেয়ের বিচারের দাবিতে যখন সক্রিয় রাজনীতিতে এলেন, তখন আপনাকে বলা হচ্ছে যে আপনি অভয়ার মাই নন। হ্যাঁ, অভয়া, সত্যিই তো আমি অভয়ার মা নই। আমার মেয়ে একজন বড় ডাক্তার হয়েছিল, এমডি কমপ্লিট হয়ে যেত, তার ডিএম করার জন্য 2টো কোর্স করছিল। আমি এখন আমার মেয়ের নামটাই হারিয়ে, আমার সেই লড়াইটা পেতে, তার নামটা প্রচার করার জন্য সত্যিই আমার পাওয়ারটা ভীষণ প্রয়োজন। তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ তিনি বলছেন যে আমি কাকিমার যন্ত্রণায় সহমর্মী। ঘটনার দিন আমার বাবাই আরজি করে দাঁড়িয়ে সর্বোচ্চ শাস্তির দাবি করেছিলেন। কলকাতা পুলিশের পরিবর্তে বিজেপির শাখা হিসেবে কাজ করা যে সিবিআই এর উপর তারা ভরসা করেছিলেন, সেই সিবিআই আজও সর্বোচ্চ শাস্তি দিতে পারেনি। সেই বিজেপিরই হাত ধরলেন ওরা। ওনার বাবা সেদিন যদি আমাদের পাশে দাঁড়াতেন, যে কিভাবে মৃত্যু হয়েছে সেটা তো জানা যাচ্ছে না, তো ডেড বডিটা প্রিজার্ভ করলে জানা যাবে। এটা যদি করতেন, তাহলে অন্তত মানবিকতার খাতিরে, তাহলে আমরা এতদিন বিচার পেয়ে যেতাম। কোনো সহানুভূতি আমি চাই না। আমার মেয়ের সাথে যে অন্যায়টা হয়েছে, তার বিচারটা আমি চাই। এখন মানুষের সামনে কি বলে দাঁড়াবেন গিয়ে? মানুষের সামনে তো কিছু বলে ঝোলা তো বের করতে হবে, যে আমার ঝোলা এই আছে, আমার ঝোলায় ভোটটা দিন। সেই ঝোলাটা ওনাদের, ঝোলা শেষ হয়ে গেছে, ঝোলা নেই ওনাদের, ঝোলা হারিয়ে গেছে। সেই জন্য ওনারা এসব কথা বলছে। তাহলে আমার মেয়ের দেহটা যখন চুল্লিতে ঢুকিয়ে দিলেন,
তখন ওর বাবা কেন এসে সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে ওয়েল ডান বয় বলছিলেন? সেখানে কি একটা মৃতদেহ নিয়ে খেলা চলছিল? আমাদের যেখানে সর্বস্ব শেষ হয়ে গেল, সেখানে ওনার বাবাই হাসি মুখে সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে ওয়েল ডান বয়, সেটা আমাদের সামনেই। এটা কি? এটা সোদপুরের পরিচয়টা যেখানে বদলে গেল যে ঘটনাটাকে কেন্দ্র করে, সেই ঘটনাটায় কি প্রায়োরিটি পাওয়া উচিত না? সেটা তো প্রায়োরিটি আছে। মানুষও চিন্তা করছে যে আমার ঘরেও মেয়ে আছে, আমার মেয়েকে তাদের মেয়ে বলে মনে করছে। সুতরাং সেই যে বিচার পাওয়ার ব্যাপারটা তারা তো কঠোরভাবে এটা মন থেকে মানে চেষ্টা করছে যাতে বিচার হয়, এবং তাদেরও মেয়ে যাতে সুরক্ষিত থাকে সেই দায়িত্বটা আমাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গে মেয়েরা মায়েরা কেউ সুরক্ষিত নয়, সেটার প্রমাণ অনেক ঘটেছে আমাদের পরে। আমার মেয়ের মৃত্যুর পরে অনেক ঘটনা ঘটেছে। কোনো বাবা মাকে প্রতিবাদ করতে দেখেছেন? করে না। কেন করে না? এই যে ভয়ে কিছু টাকা তাদের হাতে ধরিয়ে দেওয়া হয়, আর যে এই দুষ্কর্ম যারা করে ধর্ষক, তাদের কোনো সাজা হয় না। এটাই আমাদের যিনি এখন রাজ্যটাকে চালাচ্ছেন, তার শাসন ব্যবস্থা এরকমই। আমাদের রাজ্যে এখন আইন বলে কিচ্ছু নেই। আমাদের মুখ্যমন্ত্রী আইন রক্ষক, উনি নাকি আইন পড়েছেন, তো উনি যেটা বলেন সেটাই আইন হয়ে যায়। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের বাড়িতে এসেছিলেন একটা সময়। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সেদিনের আশা আর আজকের এই নির্বাচন, এই ভোটের দলীয় লড়াই, এর মধ্যে কি ফারাক? সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আর খুঁজে পান? একই আছে। উনি সেদিন আমাদের বাড়িতে গিয়েও যে সমস্ত কথাবার্তা বলেছিলেন, আমরা কেন পরের দিন হাইকোর্টে যেতে গিয়ে বাধ্য হলাম। উনি আমাদের দরজার সামনে দাঁড়িয়ে বলেছিলেন 4 দিন যদি আমি কিছু না করতে পারি সিবিআই কে দিয়ে দেবো। মানে আরো 4 দিন মামলাটাকে উনি হাতে রেখে বাকি যেটুকু ছিল ওই সঞ্জয়কে হয়তো ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থাটা ওনারা করতেন। নির্মল ঘোষ, আমি নাম ধরেই বলছি, বিধায়ক, তিনি বলছেন যে রাজনীতিতে এসে মেয়ের জন্য যারা সহমর্মী ছিলেন, সেই সহমর্মিতাটা, সেই সমর্থনটা মানুষের হারালেন ওনারা। ওনার কাছ থেকে এই সমস্ত জ্ঞান আমরা শুনবো না। উনি একজন আমার মেয়ের খুনির মানে তথ্য প্রমাণ লোপাটকারীর সঙ্গে যুক্ত, ওনার কাছে কোনো কথা আমরা শুনবো না। আর উনি যে কথাটা আরো একটা কথা বলেছেন যে রাজনীতির বিষয়টা টোটালি আলাদা, সেটাও ওনাদের কাছে শিখবো না। ওনারা যে ভয়ের বাতাবরণ তৈরি করে রেখেছেন পানিহাটিতে, তার থেকেই পানিহাটিবাসীকে আমরা মুক্ত করব, এবং পানিহাটিবাসীর জন্য কি চাহিদা পানিহাটিবাসী বলবে আমাদের যে আমাদের এইগুলো চাহিদা। তাদের কাছে তাদের জন্য আমার 24 ঘন্টা দরজা খোলা থাকবে। তারা আসুন, তাদের সব সমস্যার কথা আমাদের জানাবেন। আমরা সেই সমস্যাগুলো আমাদের যেখানে জানাবার সমাধান করার জন্য আমরা 100% চেষ্টা করব। আমরা জিতলে পানিহাটিবাসী জিতবে, এটা আমরা বারবার, এটাই আমাদের বক্তব্য। কেউ আমাদের যেন শেখাতে না আসেন, ওনাদের কাছ থেকে শিখে ওই যে 15 বছর ধরে 20 বছর উনি একজন এমএলএ ছিলেন, 20 বছরে উনার হিসাব দিতে পারবেন উনি কি কাজ করেছেন অঞ্চলে। উনি যে ভয়ের বাতাবরণ শুধু তৈরি করেছেন, উন্নয়নটা কি করেছেন আজকে, মানে সেই আমি অন্য কথার দিকে ওনার দিকে যাব না। সে সমস্ত আমার দলীয় কর্মী যারা আছে তারা বলবে, তখন উনি বুঝতে পারবেন যে কি জ্ঞান আমি দিচ্ছি আর আমাকে কি ফেরত পেতে হচ্ছে। উনি যদি আমাদের কিছু জ্ঞান দিতে চান, ওনাকে তার ফেরত পেতেই হবে। কাকিমা, এই কথা উঠছে যে যখন থেকে রাজনীতিতে এলেন, বিজেপির প্রার্থী হলেন আপনি, মানুষের সমর্থন হারালেন কি? সেটা তো জনগণই বলবে। আমি যেখানে যাচ্ছি সেখানে সবাই আমাকে জড়িয়ে ধরে কাঁদছে যে মেয়েটা যেন বিচার পায়, আমরা যেন সুরক্ষিত থাকতে পারি, আমাদের মেয়েরা যেন সুরক্ষিত থাকতে পারে, আপনি আসুন। এগুলো কি? এটা তো আমি চোখে দেখছি। মানুষ তাহলে একটা কথা বলছেন যে আপনি জিতলে অভয়ারা জিতবে, তাই? হ্যাঁ, আমি জিতবো না, জিতবে পানিহাটিবাসী। পানিহাটিবাসীরা, সারা ভারত, পশ্চিমবঙ্গবাসী সত্যিই এখন খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছে। মানুষের একটুখানি দেব পূজার আগে যে জলটা হলো, 2 ঘন্টার বৃষ্টিতে 13 জন লোক প্রাণ হারালেন। তারা খুবই সাধারণ মানুষ, তাদের খেটে খাওয়া মানুষগুলো চলে গেলেন। তাদের কিছু টাকা ধরিয়ে দিলে তাদের পরিবারের দুঃখ ভুলে যেতে পারে? পারে না তো।
কিন্তু উনি যে লন্ডন বানাবেন বলেছিলেন কলকাতাতে, 2 ঘন্টার বৃষ্টিতে কিন্তু সত্যিই লন্ডন হয়েছিল। দীঘা পুরী আর যেতে হতো না মনে হয়, এত জল হয়ে গেছিল। এটা কেন? এখনো আমাদের আগরপাড়া অঞ্চলে আমরা বিভিন্ন জায়গায় গেছি। আমাদের একটা ওয়ার্ড আছে 32 নম্বর ওয়ার্ড, 33 নম্বর ওয়ার্ড, সেখানেও আমরা গেছি। মানুষ যে দুর্দশার মধ্যে, এই এখন ঝড় বৃষ্টি নেই, কিছুই নেই, হয়তো সেদিন 2 ঘন্টার বৃষ্টি হয়েছে, তাতে মানে এখনো হাঁটু জল বাড়ির সামনে জমে আছে। এই সমস্ত গুলো আজকে পানিহাটির চেয়ারম্যান, পানিহাটির যিনি বিধায়ক 20 বছর ক্ষমতায় রয়েছে, পানিহাটি মিউনিসিপ্যালিটি তাদের দখল রয়েছে আজকে 15 বছর ধরে, কি করছেন এটা? এটার মানুষের এই যে দুরবস্থা, এগুলো তো ওনারা দেখবেন না? মানুষ কেঁদে কেঁদে আমাদের বলছে আমাদের বাঁচান, আপনি পারবেন আমাদের বাঁচাতে। আমাদের উপর মানুষ আস্থা রাখছে এবং ভরসা রাখছে। মানুষ বুঝতে পারছে যে আমরা যদি ক্ষমতায় আসতে পারি, তাহলে তাদের সমস্যার অনেকটা সমাধান আমরা করতে পারবো। আগে যখন আমরা ঘোলার ওদিকটায় হাঁটছিলাম, তখন রাস্তায় কোনো আলোও জ্বলছিল না, সুইচটা বারবার টিপলেও জ্বলছিল না লাইট। কিন্তু অনেক মহিলারা একটু দূর থেকে দাঁড়িয়েছিলেন, আমাকে হাত দেখাচ্ছিলেন, বলছিলেন দেখুন আমরা কি পরিস্থিতিতে বেঁচে আছি। পাশে একটা পুকুর পুরো প্লাস্টিক জঙ্গল দিয়ে ভরে ফেলা হয়েছে, রাস্তাটাও ঠিক সেরকম খারাপ অবস্থা। ওই জঙ্গলের মধ্যে থেকে মহিলারা তবুও আমাকে হাত দেখিয়ে দেখিয়ে বলছিলেন দেখুন আমরা কি অবস্থার মধ্যে আছি, আপনি এলে আমরা এগুলোর সুবিচার পাবো। স্ট্রিট লাইট অব্দি বন্ধ ছিল। হ্যাঁ, রাস্তায় কোনো আলো ছিল না। কিরকম চিত্রকর! এটা একটা মিউনিসিপ্যালিটি এলাকা বলে মনে হচ্ছিল না, মানে অজপাড়া গায়ে, মানে 100 বছর আগেকার ওই ঐতিহ্য রেখে সেরকমই জঞ্জাল। পানিহাটির মূল সমস্যা হচ্ছে জল এবং জঞ্জাল। নিকাশি ব্যবস্থা তো খুবই খারাপ অবস্থা, সমস্ত রাস্তার উপরে জল। আগরপাড়া স্টেশন রোডে আপনি যদি যান, আপনি সোজাসুজি হেঁটে রাস্তা পার হতে পারবেন না, এখান দিয়ে ফুটপাত, ওখানে মানে এইভাবে যেতে হবে, রাস্তায় জল জমে গেছে। সিপিআইএম এর তরফ থেকে পানিহাটিতে এই নির্বাচনে প্রার্থী করা হয়েছে কলতান দাশগুপ্তকে। সেই কলতান দাশগুপ্ত বলছেন যে অভয়ার জন্য লড়াই থাকবে, আরো যার সমস্ত বোন আছে তাদের জন্য লড়াই জারি থাকবে। কি বলবেন? করুক, লড়াই করলে তো ভালো, বিচারটা যদি আমাদের আনিয়ে দিতে পারে খুবই ভালো কথা। কিন্তু সিপিএম তো শূন্য, ওরা কি করবে? ওরা একবারে এতগুলো জিততে পারবে? জিতে বিচারটা আনতে পারবে? আসলে কি আমাদের জন্য ও আন্দোলন করেছে আদৌ? প্রথম থেকে যে আন্দোলনটা হয়েছে, সেটা কি আমার মেয়ের বিচারের জন্য হয়েছে কোনোদিন আন্দোলন? এই যে ডাক্তাররা, সিনিয়র ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা এত আন্দোলন করেছেন, কোনো সময় কি একবারও সত্যি সত্যি বিচারের জন্য কোনো কিছু করেছেন? তাহলে আরজিকর হসপিটালের একটা সুরক্ষিত বলয়ের মধ্যে, এই যেমন আমরা বসে আছি, এরকম জায়গায় আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আর তার গায়ে যে ইনজুরি গুলো ছিল, সমস্ত তার বেঁচে থাকাকালীন ইনজুরি। তাহলে এইভাবে একটা হসপিটালে অন ডিউটি ডাক্তারকে যদি মারা হয়, তাহলে রাজ্যে সুরক্ষা বলে কিছু থাকে? আর তারা কি কেউ জানে না? কেউ জানে না জুনিয়র ডাক্তাররা যে কিভাবে তাকে মারা হলো? তারা কি বিশ্বাস করে যে সেই রাতে যারা আমার মেয়ের সঙ্গে খেয়েছিল তারা কিছুই জানে না? তারা কি জানার চেষ্টা করেছে? যারা আন্দোলন করেছে সিনিয়র জুনিয়র ডাক্তাররা, তারা কি একবারও এই কথাটা জানার চেষ্টা করেছে? করেনি। জুনিয়র ডক্টরস ফ্রন্টস যাদের কথা বলছেন, সেই জুনিয়র ডক্টরস ফ্রন্টস থেকে বলা হচ্ছে আপনি এমনই একটি রাজনৈতিক দলের সাথে হাত মেলালেন যারা ধর্ষকের গলায় মালা দেয়। কি বলবেন? ধর্ষকের গলায় মালা আমাদের মুখ্যমন্ত্রী দেন না? জেল থেকে বেরোনো আসামিদের মালা পরেন না? যখন ওই চড়াম চড়াম যে হয়, ওই ওনার নামটা কি, অনুব্রত মণ্ডল, জেল খাটা আসামি বেরিয়ে এলেন, তখন তাকে মালা পরানো হয়নি? হয়েছে তো। এবং এখন তা ওর মা মা নেই, বাবা মেয়ে দুজনেই জেল খেটেছেন। ওনারা চাকরি দুর্নীতিতে, ওনার মেয়েটা দুর্নীতিগ্রস্ত, গরু পাচার চক্রে উনি জড়িত, তো ওনারা ওদের বাঁচাননি? আমাদের মুখ্যমন্ত্রী ওদেরও তো বাঁচিয়েছেন। আর যে কথাটা বলছেন হাতরাসে, সে তো এখনো জেল খাটছে। সে যে বিজেপি করে বলে ছাড় পেয়ে তো যায়নি, সে তো জেল খাটছে।
তা আমাদের এখানে আমার মেয়ের মৃত্যুতে 2 বছর ধরে এখনো তো আমি কাউকে ধরতেই পারিনি। তারা তো সবাই প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। যদি সিপিআইএম থেকে আজ প্রার্থী হতেন, আমি নাম ধরেই বলছি, বা অন্য রাজনৈতিক দল থেকে প্রার্থী হতেন, এই সমস্ত যে অভিযোগগুলো করা হচ্ছে এগুলো করা হতো? তামান্নার মা সিপিএম এ দাঁড়িয়েছেন, আমি চাইবো উনি বিচার পান, কিন্তু তাকে নিয়ে কিন্তু কোনো কথা হচ্ছে না। দেখুন, কোনো কথা হচ্ছে না। আমি যেহেতু বিজেপির হয়ে দাঁড়িয়েছি, এই জন্য এত কাদা ছুড়াছুড়ি হচ্ছে। আমি কাদা গায়ে মাখবো না, আমাকে মাখিয়ে দিলেও আমি মাখবো না। কি করবে ওরা? আমার মেয়ের ন্যায় বিচার আমি পাবোই। তাছাড়া আমার মেয়ে যে রাস্তায় ছিল, আমি সেই রাস্তাটাই বাকি জীবনটা কাটিয়ে দেব। কারণ সংসার তো আর আমাদের নেই। কারণ আমার মেয়ের অনেক স্বপ্ন, আমাদের অনেক স্বপ্ন। মেয়েটা আমার খুব মেধাবী, তাকে আমরা আমাদের গর্বের জায়গা মনে হতো, আমাদের একটা সত্যি সোনার সংসার। ঈশ্বর আমাকে একটা প্রকৃত ডায়মন্ড দিয়েছিলেন, সেটা কেড়ে নিয়েছে এই তৃণমূল সরকার। তার বিচার ব্যবস্থাটাকেও নষ্ট করেছে এই তৃণমূল সরকার। আর আমাদের আর কিছুই পাবারও নেই, হারাবারও নেই, কিন্তু দেবার আছে। অনেক কিছু আমি দিতে পারবো, কারণ আমার তো আর সংসার করার ইচ্ছাই নেই। সবকিছু হারিয়ে গেছে মেয়ের চলে যাওয়ার সাথে সাথে। তবে কেন হলো এমন? এটা তো হওয়ার কথা ছিল না। আমাদের স্বাস্থ্যমন্ত্রী সেদিন যদি সকালবেলা এসে, যদিও ঘটনাটা ঘটেছে, এসে যদি ওখানে এসে বলতেন যে হসপিটালে যেদিন রাতে যারা ডিউটিতে রয়েছে সবাই আসো, সবাইকে অ্যারেস্ট করো, এর বিচারটা চাই, তাহলে কি বিচারটা হতো না? কিন্তু করেছেন কি উনি সেটা? উনি ওনার পুরো গ্যাংটাকে দিয়ে কোনো তথ্য যাতে না থাকে সেই চেষ্টাটা করে গেছেন। এই কারণে আমাদের শপথ এই তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে মূল শুদ্ধ উপড়ে ফেলে দিয়ে একটা সুষ্ঠু সমাজ প্রতিষ্ঠা করা, সেটাই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। সেজন্যই আমাদের এই নির্বাচনে অংশগ্রহণ করা। আমরা 100% মনে করছি যে এই তৃণমূলকে আমরা পশ্চিমবঙ্গ থেকে মূল থেকে উপড়ে ফেলে এই পশ্চিমবঙ্গে একটা সুন্দর সমাজের উপহার দেব। আমি বলবো কোথাও কি কাকিমা এই বারংবার করে যে আঘাত প্রতিঘাত করা হচ্ছে, ক্লান্ত লাগে? না, আমার সেই মনোবলটা আছে, সেই জিদটা আছে। আমার মেয়ের যেটা ছিল, সে রোজ ডায়েরিতে লিখতো যে কতটা পড়াশোনা করব, কি কি কাজ করব। পরের দিনের কাজ আগের দিন রাতে না লিখে সে ঘুমাতো না। তার যে সেই জিদটা, তার যে সেই দৃঢ়তা, সেটা ছিল। আমিও সেইখান থেকেই জোরটা পাই। ডক্টর নারায়ণ ব্যানার্জি আপনাদের আমাদের সাক্ষাৎকারই বলেছেন তিনি একদম আপনার মেয়ের বিচারে এবং আপনার যে লড়াই, সেই লড়াই আপনার পাশে থাকতে চাইছেন এবং প্রয়োজনে আপনাদের যে রাজনৈতিক প্রচার তাতেও তিনি সামিল হতে চাইছেন। ওনাকে স্বাগত জানাবো। কাকু, তিনি আমাকে এইমাত্র মেসেজও করেছেন, আমি কিছুক্ষণ পরে ফাঁকা হলেই ওনাকে ফোন করবো। এই মুহূর্তে পরিবর্তন চায় পশ্চিমবঙ্গে, এই কথাটা কতটা যোগ? পরিবর্তন তো প্রয়োজনীয়। এই তৃণমূল সরকারকে মূল থেকে উপড়ানোর যে প্রতিজ্ঞা আমরা নিয়েছি, সারা বাংলা সেই প্রতিজ্ঞা নিক এবং এই তৃণমূল সরকারকে উৎখাত করুক। মানুষের কাছেই মানুষের সমস্ত এই নির্বাচনে জনতাই হচ্ছে সমস্ত শক্তির উৎস। সুতরাং জনতা যেটা চাইবে সেটাই হবে। বাংলা নিজের মেয়ের বিচার চায়, বাংলা মেয়েদের সুরক্ষা চায়, বাংলা চায় আর যেন কোনো অবহেলা না হয়। সারা বাংলাকে আমি বলবো, আমাদের মধ্যে সঙ্গে যেটা ঘটেছে সেটা আর কোনো বাবা মায়ের সঙ্গে যেন না ঘটে। শেষ একটাই প্রশ্ন করবো আপনার কাছে। আমরা জানি মা বাবা দুজনেই আমাদের যখন পড়াশোনা হয়, আমিও পড়াশোনা করেছি যখন, আমার মা জেগে থাকতেন, আপনিও জেগে থাকতেন যখন দিদি পড়াশোনা করতেন। সেই একটা লড়াই ছিল, দীর্ঘ 12, 15, 17 বছরের একটা লড়াই থাকে। মা বাবা দুজনেই যুক্ত থাকে, আমার ক্ষেত্রে আমার মা বেশি যুক্ত ছিল। সেই একটা লড়াই ছিল, আজকের এই লড়াই, দুটো লড়াইকে কিভাবে দেখছেন? এই লড়াইটা তো আমি মনেই করছি না, মনেই করছি না। আমার মেয়ে যে লড়াইটা, ভাবুন তো সেই রাতের কথা। তার আগেও তো ও প্রতিবাদটা করেছিল, আমাদের হয়তো বলেনি, কিন্তু ও তো সত্যিই প্রতিবাদ করেছিল। আর সেটা সাধারণ মানুষের জন্য ও করেছিল। সেখানে ওর মৃত্যু, ওর লড়াইটা অনেক বেশি ছিল, অনেক বেশি কষ্টের, অনেক বেশি যন্ত্রণার। মা বাবাকে ভীষণ ভালোবাসতো। সেই রাতে ওর ডায়েরিতেও লিখে গেছিল যে আমার এমডিতে গোল্ড মেডেল পেতে হবে, মা বাবাকে ভালো রাখতে হবে,
ভালোভাবে বিয়ে করতে হবে, তার জন্য অনেক সাজার জিনিস সে এনেছিল, কিছুই তার স্বপ্ন পূরণ করতে পারলো না। তাই তার লড়াইটা অনেক কঠিন, আমরা তার লড়াইটাকেই চালিয়ে নিয়ে যাব যতদিন বেঁচে থাকবো। মেয়েকে বড় করার লড়াইটা অনেক বেশি কঠিন ছিল, কারণ আমরা অতি অতি সাধারণ, বলতে পারি না। করেছো?